নবম দশম শ্রেণীর পুকি বাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাদের বলের A to Z সিরিজের আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে আমরা এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসটা আজকে আমরা পড়বো, যেটা হলো কি বলতো, সংঘর্ষ। তো সংঘর্ষের বেসিকটা আজকে আমরা পড়বো এবং আগামী ক্লাসে সংঘর্ষের বোর্ডের প্রশ্ন আমরা সলভ করব। তো কথা না বাড়িয়ে চলো ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাই। তো দেখো, আজকে আমরা প্রথমে যদি আমরা সংঘর্ষটা পড়তে চাই, সংঘর্ষ পড়ার আগে আমাকে বুঝতে হবে ভরবেগ কি এবং ভরবেগের সংরক্ষণশীল নীতি। এখন দেখো, আমি যদি ভরবেগটা বোঝাই তোমাকে, ভরবেগ, তো ভরবেগ কাকে বলে বলতো? আমরা জানি ভর ও বেগের গুণফলকে কি বলে বলতো? ভরবেগ বলে। ইংলিশে এটাকে বলে কি বলতো? মোমেন্টাম। তো এই যে ভরবেগ, এই ভরবেগটি প্রকাশ করা হয় কি দিয়ে? প্রকাশ করা হয় পি দিয়ে। পি ইজ ইকুয়াল টু কি বলতো? ভর ইন্টু বেগ, ভরবেগ। এখন এই ভরবেগটা কি রাশি ভাইয়া? ভরবেগটা হলো আমাদের কি বলতো? ভেক্টর রাশি। ভরবেগটা কি? ভেক্টর রাশি। ভরবেগ ভেক্টর রাশি। এটার একক কি হবে দেখো তো? একক, এটার একক খুবই সিম্পলি আমরা বের করতে পারি। একক কত হবে আমাদের? এম মানে কি বলতো? কেজি। আর ভি মানে কি বলতো? আমরা জানি ভির একক কি মিটার পার সেকেন্ড, তার মানে কি মিটার পার সেকেন্ড। এবং এটার মাত্রা কত হবে বলতো? মাত্রা, মাত্রা, মাত্রা আমাদের কি হবে বলতো? মাত্রা লেখার সময় আমাদের অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিতে হবে। কেজি মানে মাত্রা হবে আমাদের এম। এম থাকলে, দূরত্ব থাকলে কত? এল। আর সময় থাকলে কি? টি। এম এল টি ইনভার্স অন। ওকে, এটা হলো আমার কি বলতো? মাত্রা। শোনো, ফিজিক্স তুমি ভালো পারার জন্য তোমাকে 5টা জিনিস মনে রাখতে হবে একটা রাশির ক্ষেত্রে। কি কি? প্রথমে হলো ওই রাশির ডেফিনেশন। নাম্বার 2, ওই রাশিটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, যদি প্রকাশ করা হয়। অনেক সময় অনেক রাশিকে প্রকাশ করা যায় না, জাস্ট বাংলা কথায় লেখে। তো আবারও বলতেছি, তোমার একটা রাশি সম্পর্কে তোমার পূর্ণ ধারণা নেওয়ার জন্য তোমাকে 5টা জিনিস মনে রাখতে হবে। কি কি? প্রথমে হলো রাশির ডেফিনেশন, তারপর রাশিটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, রাশিটার কি সূত্র। দেখো এখানে ভরবেগ, ভরবেগ মানে কি? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে এবং তার সূত্র কি? পি ইজ ইকুয়াল টু এমভি। এবং থার্ড যেটা, সেটা কি বলতো আমাদের? এটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তো এটা ভেক্টর রাশি। তারপর কি? তার একক। তারপর কি? তার মাত্রা। তাহলে আমরা 5টা জিনিস মনে রাখবো। এটা হলো আমার কি বলতো? ভরবেগ। তাহলে ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। তার মানে এটা কিন্তু দিকের উপর কিন্তু প্রভাব আছে। এখন ভরবেগের সংরক্ষণশীল নীতিটা বোঝার চেষ্টা করো। ভরবেগের সংরক্ষণশীল নীতি কি? একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ভিন্ন, অন্য কোনো বল না থাকলে যে কোনো দিকে তাদের মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ তোমার যে রৈখিক ভরবেগ, ঠিক আছে, রৈখিক ভরবেগ মানে যে পি ইজ ইকুয়াল টু এমভি, এটা আমার কি থাকবে বলতো? সবসময় কি থাকবে বলতো? কনস্ট্যান্ট থাকবে। মেইন কথা আমরা বলতে পারি যে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ আমার কি থাকবে বলতো? সমান থাকবে। এটা হলো আমার কি বলতো? ভরবেগের সংরক্ষণশীল নীতি। ওকে, তার মানে আমাদের কিন্তু সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলবে। মানে কি? সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ কিন্তু আমাদের কি থাকবে বলতো? সমান থাকবে। এবার আসো সংঘর্ষ। সংঘর্ষ কি ভাইয়া? সংঘর্ষ হলো তোমার দুটি বস্তুর মধ্যে, আমি লিখে দিচ্ছি, দুটি বস্তুর মধ্যে একই দিকে বা একই দিকে বা বিপরীত দিকে, হ্যাঁ, একই দিকে বা বিপরীত দিকে, ওকে, একই দিকে বা বিপরীত দিকে ধাক্কা লাগলে এবং এবং তাদের গতির পরিবর্তন হলে, এবং তাদের গতির কিন্তু পরিবর্তন হইতে হবে। গতির কি হলে বলতো? পরিবর্তন হলে এই ঘটনাকে কি বলে বলতো? এই ঘটনাকে কি বলে? সংঘর্ষ বলে। বোঝার চেষ্টা করো। তাহলে কি দুটি বস্তুর মধ্যে তোমার কি ধাক্কা লাগবে? এখন ধাক্কা কি আস্তে আস্তে লাগলে হবে না, জোরালো ভাবে রাখতে হবে। ঠিক আছে, ধাক্কা লাগতে হবে কি বলতো? জোরালো ভাবে ধাক্কা লাগতে হবে। এবং ধাক্কাটা কি বলতো? একই দিকে লাগতে পারে, আবার কি মুখোমুখিও লাগতে পারে। ঠিক আছে, এখন ধাক্কা তোমার দুইটা গাড়ির মধ্যেও লাগতে পারে, দুইটা বস্তুর মধ্যেও লাগতে পারে। এই যে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে কি হইলো? তাদের গতির পরিবর্তন হয়ে গেল। তখন আমাদের এই ঘটনাকে কি বলবো বলতো? সংঘর্ষ বলবো। এখন অনেককে যদি আমি জিজ্ঞেস করি, তোমাকেও যদি আমি জিজ্ঞেস করি সংঘর্ষ কি রাশি, তুমি ভুল করে ফেলবা। সংঘর্ষ কোনো রাশি নয়, মনে রাখবো। সংঘর্ষ একটা কি বলতো? ঘটনা। সংঘর্ষ একটা কি বলতো? ঘটনা। কি ঘটনা? ধাক্কা লাগার ঘটনা। কি ঘটনা বলতো? ধাক্কা লাগার ঘটনা। বুঝছো? ধাক্কা লাগার ঘটনাকে সংঘর্ষ বলে। এখন আসো সংঘর্ষের প্রকারভেদ।
সংঘর্ষ আমাদের কয় প্রকার জানো? সংঘর্ষ কয় প্রকার বলতো? সংঘর্ষ কিন্তু আমাদের দুই প্রকার। সংঘর্ষ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার কি বলতো? স্থিতি স্থাপক। স্থিতি স্থাপক সংঘর্ষ। আর একটা কি বলতো? অস্থিতি স্থাপক সংঘর্ষ। অস্থিতি স্থাপক সংঘর্ষ। এখন এই যেই সংঘর্ষে ঘটুক না কেন, এই দুইটা সংঘর্ষেই তোমার কি হবে বলতো? আমাদের কি বলতো? ভরবেগের সংরক্ষণশীল নীতি কি বলতো? প্রযোজ্য হবে। ভরবেগের কি বলতো? সংরক্ষণশীল নীতি থাকবে। কিন্তু স্থিতিস্থাপকের ক্ষেত্রে আবার কি বলতো? সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান হবে। দুইটাতে কিন্তু ভরবেগ আমার কি মানে আগের ভরবেগ এবং পরের ভরবেগ কি হবে বলতো? সমান হবে। কিন্তু আমার এখানে স্থিতিস্থাপকের ক্ষেত্রে কি হবে? স্থিতিস্থাপকের ক্ষেত্রে মানে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে তোমার বিফোর আমাদের কি বলতো? বিফোর কলিশন মানে এবং আফটার কলিশন দুইটারই আমার কি বলতো? কাইনেটিক এনার্জি কি হবে? ইকুয়াল হবে। অর্থাৎ সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান। কিন্তু অস্থিতিস্থাপকের ক্ষেত্রে কি হবে বলতো? সমান হবে না। কিন্তু দুইটার ক্ষেত্রে কি হবে? ভরবেগ সমান হবে। তো এবার আসো আমরা এই দুইটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব এবং স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা দুইটা স্পেশাল সূত্রও শিখবো। তো দেখো আমাদের একই দিকে সংঘর্ষের ক্ষেত্রে, এখন দেখো সংঘর্ষ যে ঘটতেছে একই দিকে ঘটে। দেখো একই দিকে যদি সংঘর্ষ ঘটে তাহলে কেমন হবে? ধরো আমাদের একটা রাস্তা, হ্যাঁ, একটা রাস্তা, দুইটা গাড়ি আছে, ঠিক আছে, দুইটা গাড়ি আছে। দেখো দুইটা গাড়ি আছে, ওকে, দুইটা কি আছে বলতো? গাড়ি আছে, বা দুইটা বস্তু, ওকে, দুইটা বস্তু। এই যে একটা বস্তু, এই যে আর একটা। খেয়াল করে দেখো, এটা মনে করো এই যে এটার ভর কত? m1, এই বস্তুর ভর কত? m2। এখন এই বস্তুটা মনে করো u1 বেগে যাচ্ছে, এই বস্তুটা কি বলতো? u2 বেগে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো তো, যদি আমাদের u1 গ্রেটার দ্যান u2 হয়, u1 গ্রেটার দ্যান u2 হলে অর্থাৎ পিছনের যে গাড়িটা আছে বা যে বস্তুটা আছে তার বেগ যদি বেশি হয় তাহলে সে কি করবে বলতো? সামনেরটাকে যা কি ধাক্কা দেবে। এইটার বেগ যদি বেশি হয় তাহলে তো আরো দূরে যাবে। দুইটা যদি সমান হয় তাহলে সমান দূরত্ব বজায় রেখে, দুইটার বেগ যদি সমান হয় সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকবে। কিন্তু পিছনের গাড়ি বা পিছনের বস্তু যদি কি বেগ বেশি হয় তাহলে এটা কি করবে? একটা সময় গিয়ে পিছন দিয়ে কি মেরে দিবে না? আমরা বলি না যে অনেক সময় দুইটা গাড়ির ধাক্কা লাগে, আমি বলি কি পিছনে মেরে দিছে, মানে কি পিছন দিয়ে এসে ধাক্কা দিছে গাড়িটা। তো যখন ধাক্কা দিবে জোরে তখন কি হইলো বলতো? এখানে দেখো তখন আমাদের কি হবে? সংঘর্ষের পরের অবস্থা বলতেছি আমরা। এটা ধরো সংঘর্ষের সময়, তারপর সংঘর্ষের পরে, ধরো সংঘর্ষের পরে যে ঘটনা ঘটবে সেটা দেখাচ্ছি। তো এখন দেখো খেয়াল করে যে কি হলো, এই যে ধরো দুইটা বস্তু, এই যে একটা বস্তু, আবার কি এই যে বস্তু, দুইটা বস্তু। তাহলে এখানে দেখো খেয়াল করে দেখো, এটাকে আমার বলতো m1 বরের বস্তু, এটা কি ছিল? m2 বরের বস্তু, ঠিক আছে, m2 বরের বস্তু। এখন একটু খেয়াল করে দেখো, এই যে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পরে আমার কয়টা ঘটনা ঘটবে? দুইটা। কেমন? ধরো আমার দুইটা গাড়ি কি বলতো? এক নাম্বার ঘটনা, দুইটা গাড়ি কি আলাদা আলাদা হয়ে যেতে পারে, অথবা দুইটা গাড়ি কি হতে পারে বলতো? আলাদা আলাদা হয়ে যেতে পারে, অথবা দুইটা গাড়ি কি বলতো? দুই নাম্বার যে ঘটনা সেটা কি বলতো? দুই নাম্বার ঘটনা হলো দুইটা গাড়ি কি বলতো? একসাথে যুক্ত হয়ে যেতে পারে, একসাথে কি বলতো? যুক্ত হয়ে যেতে পারে। তো এটার ভর কি ছিল? m1, এটা কত ছিল? m2। সংঘর্ষের পরে এটার বেগ v1, এটার বেগ কত? v2। তো m1 m2 এবং যুক্ত অবস্থায় বেগ, মানে দুইটা যেহেতু যুক্ত অবস্থায় যাচ্ছে তাদের বেগ তো সমান হবে। এক নাম্বার ঘটনার ক্ষেত্রে কি হবে বলতো? এক নাম্বার ঘটনার ক্ষেত্রে আমার কি হবে? এক নাম্বার ঘটনার ক্ষেত্রে হবে হলো কি বলতো? আমাদের সংঘর্ষের আগের ভরবেগ, দেখো এটার ভরবেগ কত? m1 u1। এটার ভরবেগ কত? তুমি জানো ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, m2 u2। তাহলে এটার ভরবেগ প্লাস এটার ভরবেগ, দুইটাই তোমার সংঘর্ষের আগের অবস্থা, তাই না? তাহলে দুইটা ভরবেগ যোগ করে দাও, ইজ ইকুয়াল টু কি হবে? সংঘর্ষের পরের ভরবেগ কত? m1 v1 প্লাস কত? m2 v2। কারণ m1 বেগ কত? v1, এটার m2 বেগ কত? v2। ওকে, এটা এক নম্বর ঘটনা। দুই নম্বর ঘটনার ক্ষেত্রে কি হবে বলতো? দুই নম্বর ঘটনার ক্ষেত্রে আমাদের কি হবে? m1, আমার সংঘর্ষের আগের তো কোনো চেঞ্জ নাই, m2 u2 ইজ ইকুয়াল টু কত বলতো? এখানে আমার দুইটা বস্তু একসাথে যাচ্ছে, তার মানে দুইটা ভর যোগ হবে এবং একটা বেগ, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো, যখন তোমাকে মিলিত বা যুক্ত অবস্থায় বেগ চাবে তখন এটাই ইউজ করবা, বা লেখাই থাকবে প্রশ্নে মিলিত অবস্থায় গেল, যুক্ত অবস্থায় গেল, তখন দুই নাম্বার ইউজ করবা। যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন এটা ইউজ করবে। এবং অবশ্যই কি বলতো? এটা একই দিকে, মানে দেখো গাড়িটা এদিকে যাচ্ছে বা এই বস্তুটা এদিকে যাচ্ছে, সেম ভাবে যাচ্ছে না? তার মানে এটা কি বলতো? একই দিকে। এটা কি বলতো? একই দিকে সংঘর্ষ। এখন আসো, যদি তোমার এই একই দিকে সংঘর্ষের ক্ষেত্রে যদি বলে স্থিতিস্থাপক, মানে এটা কিন্তু তোমার কি বলতো? এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক যাই হোক না কেন, এই ভরবেগের সংরক্ষণশীলতা কিন্তু মানে। কিন্তু স্থিতিস্থাপক হলে সংঘর্ষ কি হলে বলতো? সংঘর্ষ
স্থিতি স্থাপক হলে, সংঘর্ষ স্থিতিস্থাপক হলে কি হবে বলতো, EK1 ইজ ইকুয়াল টু কত বলতো, EK2 না, EK1 ইজ ইকুয়াল টু EK2, অর্থাৎ সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি কি হবে ভাইয়া, সেম হবে। তাহলে গতিশক্তি আমরা কিভাবে জানি বলতো, তোমরা জানো EK ইজ ইকুয়াল টু কি বলতো, এটা জানো না, হাফ এম ভি স্কোয়ার, এই সূত্র তো তোমরা সবাই জানো, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে এক নাম্বারের ক্ষেত্রে কি হবে, এক নাম্বার ঘটনা যদি আলাদা আলাদা হয়ে যায়, তাহলে EK1 কি হবে বলতো, আমাদের EK1 বের করবা কিভাবে, EK1 আমাদের কি কত হবে বলতো, হাফ m1 U1 স্কোয়ার প্লাস কত, হাফ m2 U2 স্কোয়ার, ঠিক আছে। এটা আমার কি বলতো EK1, এবং এটা কত, হাফ m1 V1 স্কোয়ার প্লাস কত, হাফ m2 V2 স্কোয়ার। অনেক সময় গ নাম্বারে দেখবা B1 বা B2 থাকবে না, তো সেটা আমরা বের করে নিব, ঠিক আছে। এটা আর ঘ নাম্বারে সাধারণত এটা কোশ্চেন থাকে। এখন দেখো 2 নাম্বারের ক্ষেত্রে কি হবে, এখন দেখো বাম পাশের আর ডান পাশের মান যদি সমান হয় তাহলে কি স্থিতিস্থাপক হবে, আর যদি সমান না হয় তাহলে কি হবে না। তারপর 2 নাম্বার দেখো আমাদের কি হবে, হাফ m1 U1 স্কোয়ার প্লাস কত, হাফ m2 U2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, হাফ m1 প্লাস কত m2 ইন্টু কি বলতো ভি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ভি স্কোয়ার। ওকে, সো এইভাবে আমরা কি বলতো বের করবো। যদি আমাকে বলে যে সংঘর্ষের প্রকৃতি বের করো, সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা সেটা বের করো, তখন আমাদের কি করতে হবে, সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি বের করতে হবে। যদি আমাদের সমান হয়, বাম পাশে ডান পাশে যদি সমান হয় মান, তাহলে কি বলতো স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে কি অস্থিতিস্থাপক। ওকে, এবার আসো বিপরীত দিকে যদি সংঘর্ষ হয় তাহলে কি হবে ভাই, বিপরীত দিকে যদি সংঘর্ষ হয়, ঠিক আছে, বিপরীত দিকে সংঘর্ষ হলে কি হবে, সংঘর্ষের বিপরীত দিকে, হ্যাঁ বিপরীত দিকে সংঘর্ষ, ওকে, বিপরীত দিকে সংঘর্ষ, বিপরীত দিকে সংঘর্ষ। ওকে, এবার দেখো ধরো তোমার এখানে একটা বস্তু আছে যার ভর কত m1, এইখানে একটা বস্তু আছে যার ভর কত m2, এটা কি বলতো আমাদের U1 বেগে যাচ্ছে, এটা কি আমাদের U2 বেগে যাচ্ছে, বিপরীত দিকে মানে কি মুখোমুখি। এটাকে তুমি কি বলতে পারো বলতো, মুখোমুখি সংঘর্ষ কিন্তু বলতে পারো, মুখোমুখি সংঘর্ষ, ঠিক আছে, মুখোমুখি সংঘর্ষ। ওকে, বিপরীত দিকে বা কি মুখোমুখি সংঘর্ষ। দেখো এই যে বলে না ট্রাক আর তোমার বাংলাদেশে এত পরিমাণ তোমার অ্যাক্সিডেন্ট হয় মুখোমুখি, অভাব নাই, ট্রাক আর বাসে মুখোমুখি প্রতিদিন আছে, ঠিক আছে। তো বাস, তারপরে বাস তোমার যে বাস প্রাইভেট কার, বা তোমার আমাদের তো সিএনজি প্রাইভেট কার, অনেক ধাক্কা লাগে। তো দেখো এই যে মুখোমুখি যখন সংঘর্ষ হয়, তখন মুখোমুখি সংঘর্ষ হওয়ার ক্ষেত্রে দেখো সংঘর্ষ যখন হবে, এই যে ধরো সংঘর্ষের অবস্থা, এটা কি বলতো সংঘর্ষের সময় m1 m2। এখন সংঘর্ষের পরে কিন্তু ভাইয়া সেম ধরনের ঘটনাই ঘটবে, হয় দুইটা আমার কি হবে বলতো আলাদা হয়ে যাবে, দুইটা কি হয়ে যাবে বলতো আলাদা হয়ে যাবে, অথবা দুইটা কি হবে আমাকে একসাথে যাবে, ঠিক আছে, মুখোমুখি হোক আর বিপরীত দিকে হোক। এটা আমার কত m1 v1 বেগ, m2 v2 বেগ, এটা কি m1 m2, এটা কত আমাদের v বেগ। ওকে, এটা কি সংঘর্ষের পরের অবস্থা, আর এটা কি সংঘর্ষের আগের অবস্থা। তাহলে খুবই সিম্পল হিসাব, যে দেখো এইখানে আমার যদি কি হয় বলতো, এই যে দেখো তোমার বেগ যেহেতু মুখোমুখি, তাহলে U1 কে যদি প্লাস ধরো তাহলে এটা কি হবে বলতো মাইনাস হবে, কারণ ভেক্টর রাশি। বা ভরবেগও যদি বলো, এই ভরবেগ প্লাস হলে এই ভরবেগটা কি বলতো মাইনাস হবে, খুব সিম্পল বিষয়। তাহলে এখানে আমরা কি লিখবো বলতো, এক নাম্বার ঘটনা কি হবে আমাদের বলতো, যে আমাদের এক নাম্বার ঘটনার ক্ষেত্রে এখানে কি হবে, যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি m1 U1 আমার কি হয় বলতো প্লাস m2 মাইনাস U2, বুঝছো, আমার এই বেগটা প্লাস হলে এই বেগটা কি মাইনাস, সো দ্যাটস আমি একবারে লিখে দিই এখানে, তার মানে কি মাইনাস কি হবে m2 U2। আবার তুমি এইটাকে প্লাস ধরতে পারো, এটাকে মাইনাস ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো একটা প্লাস দিলে আরেকটা কি হবে মাইনাস, আমাকে আলটিমেটলি পরে কিন্তু চেঞ্জ নাই, ওই আগেরটার মতোই একই দিকের মতোই m2 v2। তারপর দেখো আমাদের 2 নাম্বার ঘটনা কি হবে, m1 U1 মাইনাস কি বলতো এখানে m2 U2, এখানে কি হবে m1 প্লাস কত m2 ইন্টু কি বলতো আমাদের ইন্টু কি বলতো v। এখন কথা হলো যে এইভাবে তুমি কি বলতো ভরবেগের সংরক্ষণশীল নীতি দিবা, যখন কি বিপরীত দিকে থাকবে তখন কিন্তু একটা প্লাস দিলে আরেকটা কি হবে মাইনাস। আবার আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা কি বলতো ভাইরা, সেটা হলো যে যদি 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 কি বলতো স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, কি হয় স্থিতিস্থাপক সংঘর্ষ হলে, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কি হবে বলতো EK1 ইজ ইকুয়াল টু কত বলতো EK2।
এখানে মনে রাখবা যেহেতু আমার কি বলতো ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তার মানে এই ভিটা আমার যদি মাইনাসও হয় আলটিমেটলি কি হয়ে যাবে বলতো প্লাস হয়ে যাবে। সো এখানে আমাদের কিন্তু এই যে ইউ, এখানে কি বলতো ইউ ওয়ান কি বলতো ইউ ওয়ান প্লাস এবং ইউ টু কি বলতো ইউ টু আমি কি ধরছি মাইনাস ধরছি, অর্থাৎ আমাদের কি বলতো প্লাস ইউ ওয়ান আর একটা কি বলতো মাইনাস ইউ টু, এই জন্য কিন্তু আমি একবারে লিখে দিচ্ছি। তো দেখো একটু খেয়াল করে এখানে আমি কি লিখবো, এখানে আমি যদি লিখি একটা জাস্ট দেখাই দিই যে ধরো তুমি প্রথম ক্ষেত্রে গতিশক্তি বের করতেছো, তার মানে কি হবে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস কত হাফ এম টু মাইনাস কত ইউ টু স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস কত হাফ এম টু ভি টু স্কোয়ার। সো এখানে কি হবে বলতো তুমি যদি মাইনাস কি স্কোয়ার করো প্লাস হয়ে যাবে না, ঠিক আছে। সো আলটিমেটলি আমার কি বলতো এখানে কিন্তু মাইনাসের কোনো কাউন্ট হবে না, দিকের কোনো প্রভাব থাকবে না, যেহেতু শক্তি আবার কি স্কেলার রাশিও বটে, তুমি তোমার মতো করে সিস্টেমে মনে রাখবা। সো এখানে আলটিমেটলি কি হবে এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টি স্কোয়ার। ওকে সবাই কি বুঝছো? তারপরে কি ইজ ইকুয়াল টু কত হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। তো দুই পাশের শক্তি যদি আমাদের সমান হয় তাহলে কি হবে আমাদের শক্তি সংরক্ষণশীলতা মেনে চলবে। আর এখানে যদি হয় 2 নম্বরের ক্ষেত্রে জাস্ট তুমি কি করে দেবে এখানে হাফ এম আমি লিখে দিতাম, ঠিক আছে। এটা কি আমাদের 2 নাম্বার, এটা কি 1 নাম্বার, এটা কি বলতো 2 নাম্বার, কত হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস কত হাফ আলটিমেটলি এম টু ইউ টু স্কোয়ার আমি একবার লিখে দিলাম। ওকে প্লাস মাইনাস কিন্তু দিলাম না, কারণ আমাদের স্কোয়ার করলে প্লাসই হবে, ঠিক আছে। এখানে তো মাইনাস না দিলে সমস্যা নেই, ডিরেক্টলি লিখতে পারো কত হাফ কত এম ওয়ান প্লাস কত এম টু ইন্টু কত ভি স্কোয়ার, ঠিক আছে। এখন আসো এটা কি বিপরীত দিকে গেল, যদি তোমাকে কি বলতো যদি তোমাকে একটা বস্তু ধরো তোমার কি আছে মনে করো এখানে কি বলতো স্থির অবস্থায় আছে, ধরো এই যে একটা বস্তু এটা কি বলতো স্থির, এটা কি বলতো স্থির স্থির অবস্থায় আছে। তো আর একটা বস্তু এসে তোমার কি করতেছে বলতো এটাকে ধাক্কা দিল, আরেকটা বস্তু এসে কি করলো বলতো ধাক্কা দিল, তাহলে তখন কি হবে স্থির বস্তু একটি বস্তু স্থির থাকলে, ঠিক আছে হেডলাইন দিয়ে নেই, একটি বস্তু কি থাকলে বলতো একটি বস্তু স্থির থাকলে একটি একটি বস্তু স্থির থাকলে একটি বস্তু কি থাকলে বলতো স্থির থাকলে তখন কি হবে একটি বস্তু স্থির থাকলে। ওকে সো ভাইয়া দেখো এখানে কি হবে, এখানে যে জিনিসটা হবে সেটা হলো যে এইটার ভর ধরো এম ওয়ান এবং বেগ কত ইউ ওয়ান, এটার ভর কত এম টু এবং এখানে স্থির আছে, তার মানে এখানে কোনো বেগ আছে না, তার মানে ইউ টু কত বলতো এখানে এখানে ইউ টু কত বলতো 0 কিন্তু। এখন দেখো কোনো এক সময় তার সংঘর্ষ হলো এটা এম ওয়ান এটা কত এম টু, সংঘর্ষ হওয়ার পরে ঘটনা কিন্তু সেম ঘটনা ঘটবে ভাইয়া, ঠিক আছে সেম ঘটনা ঘটবে না বলতো। আচ্ছা এইখান থেকে আমরা দিতে পারি ওকে ধাক্কা দেওয়ার পরে কি বলতো আমাদের দুইটা ঘটনা ঘটবে, ঠিক আছে। একটা হলো আমাদের আলাদা আলাদা হয়ে যাবে আর একটা কি বলতো দুইটা আবার যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আলাদা আলাদা হয়ে গেলে কি হবে বলতো ভি ওয়ান ভি টু যুক্ত অবস্থায় গেলে আমাদের কি বলতো একটা বেগ ভি। সো ভাই এখানে কি হবে 1 নাম্বার সূত্র আমার কি হবে বলতো এম ওয়ান ইউ ওয়ান ইজ ইকুয়াল টু কত বলতো এম ওয়ান ইউ ওয়ান, এখানে কি বলতো আলটিমেটলি এই জায়গায় এম টু ইউ টু ইজ ইকুয়াল টু কত বলতো 0 না, এই পাশে লিখে দিই তাহলে প্যাচ লেখায় ফেলবো তোমরা আবার। এখানে তাহলে আমাদের কি বলতো এম টু ইউ টু কত বলতো 0 না, কারণ আমাদের ইউ টু তো নাই স্থির আছে, তাহলে কি হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস কত 0, তাহলে লেখার দরকার নেই কত বলতো এম ওয়ান ভি ওয়ান প্লাস কত এম টু ভি টু। ওকে আর এখানে 2 নম্বরের ক্ষেত্রে কি হবে এম ওয়ান ইউ ওয়ান ইজ ইকুয়াল টু কত এম ওয়ান প্লাস এম টু ইন্টু কত ভি। বুঝছো একদম তোমার জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে বাকি সব কনসেপ্ট ক্লিয়ার। এখানেও তোমার সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা একই রকম ভাবে সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান হলে স্থিতিস্থাপক হবে, আর না সমান না হলে কি হবে না। তারপর দেখো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, তার মানে এখানে আমি কি লিখবো কি বলতো যে সংঘর্ষের যদি এভাবে লিখতে পারি যদি সংঘর্ষের আগের ও পরের কি বলতো গতি শক্তি সমান হয় তবে সে সংঘর্ষকে কি বলে বলতো স্থিতিস্থাপক কি বলে বলতো সংঘর্ষ বলে, স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। বোঝার চেষ্টা করো
তাহলে সংঘর্ষের আগের এবং পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে সেটা কি হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ EK1 ইজ ইকুয়াল টু কত বলতো, EK2। ঠিক আছে, এখানে মনে রাখবা কি বলতো, আমাকে দুইটা জিনিস মনে রাখবা। ঠিক আছে, প্রথমত হলো কি, আমার কি বলতো, ভরবেগ সংরক্ষিত হয়, মানে সংঘর্ষের আগের ও পরের ভরবেগ কি হবে বলতো, সংরক্ষিত হবে, ভরবেগ সংরক্ষিত হয়। 2 নাম্বার কি বলতো, এখানে গতি শক্তি সংরক্ষিত হয়, গতি শক্তি সংরক্ষিত হয়। ঠিক আছে, ভরবেগ সংরক্ষিত হয়, গতি শক্তি কি হয় বলতো, সংরক্ষিত হয়। ওকে, অর্থাৎ আমাদের ভরবেগের, সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ তো সমান হয়ই, পাশাপাশি গতি শক্তিটাও কি বলতো সমান হয়। এবং এখানে দেখো দুইটা সূত্র লেখা আছে ভাইয়া, যদি তোমাকে লেখা থাকে সংঘর্ষটি স্থিতিস্থাপক, তোমাকে বললো কি যে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ কত, মানে কি V1 চাইছে, তাহলে V1 ইজ ইকুয়াল টু কি হবে, M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2 বাই কত, M1 প্লাস M2। এই সূত্র দুইটা মাস্ট বি তোমাকে মুখস্থ রাখতে হবে। এখান থেকে কিন্তু গ নাম্বার প্রশ্ন কিন্তু আসে। অথবা সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ, মানে কি V2 চাইলো, তাহলে কি হবে, যখন V1 চাবে তখন বিয়োগ হবে কি M1 থেকে M2, আর যখন V2 চাবে তখন বিয়োগ হবে কি বলতো, M2 থেকে M1, এবং এখানে V1 চাইলে এখানে গুণ হবে কি U1। তাহলে আমার প্লাস দিয়ে কি হবে 2M2 U2, দুইটারই নিচে কি বলতো M1 প্লাস M2। তুমি তোমার মতো করে অবশ্যই মনে রাখবা। এবং যদি দুইটা বস্তুর ভর সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ভাইয়া, যে আমাদের সংঘর্ষের পরে, ঠিক আছে, আমাদের কি বলতো, আমাদের বেগটা এক্সচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর বেগ আমার সংঘর্ষের পরে কি বলতো প্রথম বস্তুর বেগের সমান হবে, অর্থাৎ V1 ইজ ইকুয়াল টু U2, এবং সংঘর্ষের আগে যে প্রথম বস্তুর বেগ হয়ে যাবে কি বলতো দ্বিতীয় বস্তুর বেগ, মানে সংঘর্ষের পরে, অর্থাৎ V2 ইজ ইকুয়াল টু কত, U1। বুঝছো, মানে বেগটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সংঘর্ষের আগে এবং পরে যদি দুইটা বস্তুর ভর কি হয় বলতো সমান হয়। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ওকে, বুঝছো সবাই? তো এই জিনিসটা কিন্তু মনে রাখবা। এখন আসো লাস্ট একটা টপিক, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে আমার মনে রাখতে হবে কি বলতো, এখানে মনে রাখতে হবে কি বলতো, গতি শক্তি সংরক্ষিত হয় না। কি বলতো, গতি শক্তি কি বলতো সংরক্ষিত, গতি শক্তি সংরক্ষিত কি হয় না। অর্থাৎ যে সংঘর্ষে গতি শক্তি সংঘর্ষিত হয় না সেই সংঘর্ষকে কি বলে, অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। অথবা তুমি বলতে পারো যে সংঘর্ষের আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি কি সমান নয়, সেটাকে কি বলে, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখানে কি সংরক্ষিত হয় ভাইয়া, এখানে আমরা জানি দুইটার ক্ষেত্রে কি হয়, ভরবেগ সংরক্ষিত হয়, সেটা স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক। বলতো ভরবেগ কি হবে বলতো, সংরক্ষিত হবে। মানে সংরক্ষিত মানে কি বলতো, সংঘর্ষের আগে এবং পরে মানটা কি হবে, সমান হবে, ভরবেগ সংরক্ষিত হবে। বুঝছো, আমাদের দেখো এখানে কি দুইটাই সংরক্ষিত হয়, ভরবেগ গতিশক্তি, কিন্তু এখানে শুধুমাত্র কি বলতো ভরবেগ সংরক্ষিত হবে আর গতিশক্তি সংরক্ষিত হবে না। দেখো তোমরা এইভাবে যদি সহজে একদম বেসিক থেকে একদম আস্তে 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 ফিজিক্সে বস হতে চাও, তাহলে অবশ্যই তোমাদের আসতে হবে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ম্যাগনেট স্যারের স্পেশাল ব্যাচে। তোমরা যারা নবম শ্রেণী আসো, আগামীতে তোমাদের ফাইনাল পরীক্ষা, এই 1.5 মাসে তুমি ফিজিক্সের শক্ত একটা ভিত গড়তে পারবা। আর যারা পরীক্ষার্থী আসো এসএসসি মানে ক্লাস 10-এ আসো, তার মানে তোমরা অলরেডি অর্ধমৃত। এই মৃত থেকে তোমাদেরকে জীবিত করার জন্য আমার স্পেশাল ব্যাচ কিন্তু চালু আছে। তোমাদের সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে, এখনো যে 4-5 মাস আছে, এই সময়ের মধ্যে একদম প্রো লেভেলের তোমাকে কন্টেন্ট দিয়ে একদম ভালোভাবে ফিজিক্সটাকে তোমাকে এনজয় করে আমি শেখাবো, এবং নিশ্চিতভাবে ইনশাল্লাহ তুমি ফিজিক্সে GPA 5 পাবা। ওকে, তো এই ছিল আজ পর্যন্ত আমাদের ক্লাস। এই ক্লাসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করবা, এবং তোমার টাইমলাইনে শেয়ার দিবা, এবং কমেন্টে অবশ্যই তোমার মন্তব্য জানাবা। নেক্সট ক্লাস কিন্তু আমাদের সংঘর্ষের গাণিতিক সমস্যা বলে নিয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।